প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি মহান রাব্বুল আলামিনের অসীম রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অসীম রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো দেশে এখন মহামারী করোনা প্রাদুর্ভাব চলছে। এই করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। তাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার দরুনে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা পিছিয়ে পড়েছে। তাই এই পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। এই অনলাইন ক্লাসের যে প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে, এর জন্য সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। সেই সঙ্গে আমি আরও ধন্যবাদ জানাই দুর্গাহাটা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়কে এবং কলেজের সভাপতি মহোদয়কে, যেনারা এই সুন্দর একটা প্ল্যাটফর্ম মাধ্যমে আমাদের এই পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নেওয়ার একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি আবুল বাশার মোহাম্মদ সুমন সরকার, প্রভাষক, ইতিহাস বিভাগ, দুর্গাহাটা ডিগ্রি কলেজ, গাবতলী, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণী ইতিহাস প্রথম পত্র থেকে অধ্যায় হচ্ছে প্রথম, আলোচ্য বিষয় হচ্ছে পলাশীর যুদ্ধ এবং এর ফলাফল। তোমরা জানো আমরা গত ক্লাসে পলাশীর যুদ্ধ কারণ সমূহ কী ছিল এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, এবং আজকে আমরা এই পলাশীর যুদ্ধ এবং পলাশীর যুদ্ধের যে ফলাফলটা কী ছিল সে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো যাওয়া যাক আমাদের মূল আলোচনায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি আজকে এই পলাশীর যুদ্ধ এবং এর ফলাফল সম্পর্কে আলোচনা করি, এখান থেকে আমরা যেটি জানতে পারবো সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ কী সেটা আমরা বলতে পারবো। 2 নম্বর, পলাশীর যুদ্ধের ঘটনাসমূহ আমরা ব্যাখ্যা করতে পারবো। পলাশীর যুদ্ধের নবাবের পরাজয়ের কারণ সম্পর্কে আমরা জানতে পারবো, এবং পলাশীর যুদ্ধের যে ফলাফল কী ছিল সে সম্পর্কে আমরা জানতে পারবো। এবং আমরা আরও জানতে পারবো যে এই পলাশীর যুদ্ধে যে বিশ্বাসঘাতকতা যারা করেছিল তাদের শেষ পরিণতি কী হয়েছে সে সম্পর্কে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে আলোচনা করেছি পলাশীর যুদ্ধের কারণ, যে নবাব কিভাবে তার রাজ্যে অভিষেক ঘটলো, তারপরে তিনি যখন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর যে তিনি যে ষড়যন্ত্র, বিভিন্ন প্রকার ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ হয়েছিলেন সেগুলো আমরা জেনেছিলাম। তার আত্মীয় স্বজন, তার রাজকর্মচারী, বিভিন্ন ব্যক্তিবর্গ তার এই চতুর্দিকে এই ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ হওয়ার কারণে পরবর্তীকালে তারা এই ষড়যন্ত্রের সাথে ইংরেজদেরকে যুক্ত করে নবাবকে সিংহাসন থেকে বিতাড়িত করার জন্য যে ষড়যন্ত্র তার শুরু করেছিল, এবং যার ফলশ্রুতিতে এই পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবং তার প্রধান কারণ ছিল যে ইংরেজদের আনুগত্য দানে বিলম্ব, তাদের ইংরেজদের ষড়যন্ত্রের সংবাদ, কৃষ্ণদাসকে আশ্রয় দান, দুর্গ নির্মাণ, দস্তকের অপব্যবহার, নারায়ণ দাসকে অপমান, কলিকাতা আক্রমণ বা অন্ধকূপ হত্যা, যেটা আলীগড়ের সঙ্গে প্রভৃতি মিলিয়ে এই পলাশীর যুদ্ধের কারণ এখানে নিহিত ছিল। তো এখন চলো এই বিষয়টাতে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, আর যারা এই গত ক্লাসটা দেখোনি বা করে তারা অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে দুর্গাহাটা ডিগ্রি কলেজের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আপলোড করা হয়েছে, সেখান থেকে তোমরা সেটা দেখে নিবে। এখন চলো আমরা আজকে আলোচনা করছি পলাশীর যুদ্ধ। পলাশীর যুদ্ধ সম্পর্কে আমরা জেনে নিই। তার আগে আমাদের জানা উচিত যে পলাশীর যুদ্ধের যে নামকরণটা কী করেছে। পলাশীর যুদ্ধ মানে পলাশীর প্রান্তরে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল বলে এর নামকরণ করা হয়েছিল পলাশীর যুদ্ধ। এই পলাশী যে জায়গাটি ছিল, এই পলাশীটা আসলে একটা লাল রঙের পলাশ ফুল থেকে এই পলাশী প্রান্তরের নামকরণ করা হয়েছে, এবং যার কারণে এই প্রান্তরে এই যুদ্ধটি সংঘটিত হয়েছিল বলে আমরা একে বলি পলাশীর যুদ্ধ।
এই পলাশীর প্রান্তের অবস্থানটা কোথায় এটা আমরা একটু জেনে নেওয়া যাক। এই পলাশী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার এই যে ভারতের যে পশ্চিমবঙ্গটা আছে সেই পশ্চিমবঙ্গের যে নদিয়া জেলাটা রয়েছে সেই এই নদিয়া জেলার সদর শহর, মানে ওই জেলার মধ্যে যে শহরটা আছে সেই শহরটার নাম হচ্ছে কৃষ্ণনগর। এই কৃষ্ণনগর থেকে প্রায় 50 কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি বলি যে এই পলাশীর প্রান্তরটা কোথায় অবস্থিত, তাহলে আমরা কি বলবো? উত্তরে আমরা বলবো যে এটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এটা হচ্ছে নদিয়া জেলার কৃষ্ণনগর শহর থেকে 50 কিলোমিটার উত্তরে ভাগীরথী নদীর তীরে এটি অবস্থিত। এবং 1757 সালে এই পলাশীর যুদ্ধ সংগঠিত হয়েছিল বলে এই গ্রাম আজও এখানে বিখ্যাত হয়ে আছে এবং সকলে আমরা পরিচিত। বর্তমান এই যে পলাশী যে গ্রামটি রয়েছে, এই গ্রামটি গ্রাম পঞ্চায়েত এবং একটা বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছে। এই পলাশীর যে প্রান্তরটা আছে বর্তমান এর কাছাকাছি উল্লেখযোগ্য শহর হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা শহরটি তার কাছাকাছি একটি শহর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? এখান থেকে আমরা জানতে পারলাম যে পলাশীর যুদ্ধ যে নামকরণ কেমন করে হয়েছে সেটা আমরা জানতে পারলাম এবং পলাশী প্রান্তের যে অবস্থানটা সেটা সম্পর্কে আমরা জেনে নিলাম। চল এখন জেনে নেওয়া যাক পলাশীর যুদ্ধ। তোমরা অবশ্য এই ছবিতে পলাশীর যুদ্ধে একটা চিত্র দেখতে পাচ্ছ, যেখানে ইংরেজদের এবং নবাবের সৈন্যদের মধ্যে যুদ্ধ হচ্ছে এবং দ্বিতীয় নম্বর ছবিটিতে দেখতে পাচ্ছ যে বিশ্বাসঘাতক যে মীর জাফর, এই মীর জাফর পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করছে যে এই বাংলার যে স্বাধীনতা সে কখনোই তিনি ক্ষুণ্ণ হতে দিবে না। কিন্তু তারপরও সে করেছিল কি? বিশ্বাসঘাতকতা করেছিল এবং এই বাংলার স্বাধীনতার সূর্য চিরতরে অস্তমিত করে দিয়েছিল। সতেরোশো 57 সালে 23 জুন এই পলাশীর প্রান্তরে যে আমবাগানে মুর্শিদাবাদের নবাব অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধটাই হচ্ছে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। যদি তাহলে তোমাদেরকে যদি কোনো জ্ঞানমূলক প্রশ্ন আসে যে পলাশীর যুদ্ধ কাকে বলে, পলাশীর যুদ্ধ কি, তাহলে আমরা কি বলবো? যে 1757 সালে 23 জুন পলাশীর আমবাগানে মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধটি হয়েছিল সেটাই ইতিহাসে পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই 1757 সালে 12 জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। ঠিক আছে, এই মিলিত হয়ে সেখানে তার দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে বাকি 13 জুন অবশিষ্ট সৈন্যতা তারা যুদ্ধ যাত্রা শুরু করেছিল। তো কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ এবং পলাশীর অগ্রদ্বীপে থেকে তা পলাশীর প্রান্তে এসে পৌঁছেছিল। যখন পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউ ইংরেজদের এই পথটাকে রোধ করেনি। অর্থাৎ যখন কলকাতা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যবাহিনী মুর্শিদাবাদের পথে তারা হুগলি, কাটোয়া, অগ্রদ্বীপ প্রভৃতি জায়গা অতিক্রম করছে এবং প্রত্যেকটি জায়গাতে নবাবের সৈন্য রয়েছিল এবং এদিকে আবার নবাবের পলাশী প্রান্তে তো নবাবের সৈন্য রয়েছে, যুদ্ধ করার জন্য এসেছে। এত থাকা সত্ত্বেও এই ইংরেজদের সৈন্যদের কোথাও কোনো পত্র করলো না। এতে করে নবাব বুঝতে পেরেছিলেন যে সেনাপতিরা এর সাথে ষড়যন্ত্র করছে এবং তারা এই ষড়যন্ত্র করার ফলে ইংরেজদেরকে এই গতিপথ তারা রোধ করছে না। ঠিক আছে, এবং এই বিদ্রোহের আবার এবং তখন তিনি নবাব সিরাজউদ্দৌলা ভেবেছিলেন যে মীর জাফর যে প্রধান সেনাপতি ছিলেন মীর জাফরকে বন্দী করা, যদি ওই সময় যদি মীর জাফরকে যদি বন্দী করা হতো তাহলে একটা কি বিদ্রোহের একটা আভাস ছিল। তিনি এই কারণেই যে তিনি একটা যুদ্ধ করতে গেছেন সেখানে যদি তার সৈন্যের এক পক্ষ যদি বিদ্রোহ করে তাহলে তার অবশ্যই পরাজয় ঘটবে। তিনি এই কথা চিন্তা করে তিনি করলেন কি মীর জাফরকে বন্দী করার চিন্তা তার মাথা থেকে বাদ দিলেন বা তাকে তিনি ক্ষমা করে দিলেন এবং তিনি তাকে ক্ষমা করে দিয়ে মীর জাফর করলেন কি তাকে একটা শপথ করতে চান, তাকে বাধ্য করলেন, তাকে বলেন যে তুমি একটা শপথ গ্রহণ করো। তখন মীর জাফর কি করলো? এই যে আমরা যে ছবিতে দেখছি যে মীর জাফর পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে তিনি শপথ করেছিল যে তিনি তার শরীরের এক বিন্দু মাত্র রক্ত থাকা সত্ত্বেও তিনি তার এই বাংলার স্বাধীনতাকে তিনি ক্ষুণ্ণ হতে দিবেন না। তিনি এই মর্মে কিন্তু
নবাব সিরাজউদ্দৌলা এই যে নিজেদের মধ্যে যে বিবাদটা ছিল, যে গৃহ বিবাদটা ছিল, এই বিবাদটা থেকে তিনি নিরসন করে তিনি করলেন কি, রায়দুর্লভ, ইয়ারলতিফ, মীর জাফর, মীর মদন, মোহাল্লান এবং ফরাসি সেনাপতি সিনফ্রেকে নিয়ে তিনি সৈন্য নিয়ে চালানোর দায়িত্ব দিয়ে তিনি যুদ্ধযাত্রা শুরু করে দিলেন। এই যে আমরা যে রায়দুর্লভ, ইয়ারলতিফ, মীর জাফর এই তিনজন ছিলেন হলো তারা ইংরেজদের পক্ষে ছিলেন এবং এই তিনজন এই যে বাংলার সাথে একটা বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু মীর মদন, মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফ্রে এরা কিন্তু বীর বিক্রমে যুদ্ধ করেছে এবং তারা প্রাণ দিয়েছিলেন এবং তারা সর্বাঙ্গ চেষ্টা করেছিলেন যে নিজেদের যে স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতাটাকে রক্ষা করতে। তো যাই হোক, এইসব বিভিন্ন ষড়যন্ত্র এবং নবাব সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজনের মধ্যে যে ষড়যন্ত্র এবং কুচক্রের কারণে এই আমাদের স্বাধীন বাংলার স্বাধীন সূর্য অস্তমিত হয়েছিল। তো ঠিক এই 23শে জুন সকাল থেকে পলাশীর প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য তারা প্রস্তুতি হলো, ঠিক আছে। এবং ইংরেজরা লক্ষ্যবাগান নামক এক আমবাগানে সৈন্য সমাবেশ করলো। এই যে 23শে জুন, অর্থাৎ তাহলে আমাদের পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালে? 1757 সালে 23শে জুন সকাল থেকেই এই পলাশীর প্রান্তে ইংরেজ এবং নবাবের সৈন্য মুখোমুখি অবতীর্ণ হয়ে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এবং ইংরেজরা ওই সময় তাদের অবস্থানটা ছিল কোথায়? লক্ষ্যবাগ নামক আমবাগানে সৈন্য তারা সেখানে সমাবেশ করেছিল। বেলা 8টার সময় হঠাৎ মীর মদন করলেন কি, ইংরেজ বাহিনীর দিকে আক্রমণ করে বসলেন এবং তার যে প্রবল আক্রমণে, এই যে মীর মদন যে আক্রমণ করলো তার প্রবল আক্রমণে ইংরেজরা টিকতে না পেরে তারা করলো কি, এই রবার্ট ক্লাইভের যে সৈন্যবাহিনী তারা এই যে লক্ষ্যবাগে যে আমবাগান থেকে সেখান থেকে পিছে আরেকটা আমবাগানে তারা আশ্রয় নেয় এবং ক্লাইভ কিছুটা, এবং এতে করে ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়লো, কারণ তারা এই যে এটার জন্য কিন্তু প্রস্তুতি ছিল না। কারণ মীর মদন যে আক্রমণ করবে এবং মীর মদন যে এই যে তার যে এই বিচক্ষণতার যে পরিচয় দেবে, এই ব্যাপারটার জন্য তারা প্রস্তুত ছিল না। কেননা এই যে আমাদের যে প্রধান যে সেনাপতি ছিল এই যে মীর জাফর, তাদের সাথে তো ইংরেজদের সাথে এবং মীর জাফরের একটা সলা পরামর্শ ছিল, কিন্তু এদের মাঝ থেকে যে মীর মদন হঠাৎ করে একটা আক্রমণ চালাবে, এটার জন্য কিন্তু ইংরেজরা, রবার্ট ক্লাইভের বাহিনী মোটেও প্রস্তুত ছিল না এবং না থাকার কারণে তারা কী হলো, একটু বিচলিত হয়ে পড়েছিল। মীর মদন ধীরে ধীরে কী করলেন, তিনি আরও সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছিলেন এবং কিন্তু এই সময় যে নবাবের যে বিরুদ্ধে যে কুচক্রী মহলটা ছিল, মীর জাফর, ইয়ারলতিফ, রায়দুর্লভ, এরা কী করলো, এই যে মীর মদন যে বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এটা দেখার পরও তারা পুরো তাদের যে সৈন্যবাহিনী ছিল সেটি সেখানে নিয়ে নিষ্প্রাণের মতো তারা সেখানে দাঁড়িয়ে রইল, তারা এর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করলো না। ওই সময় যদি মীর মদনকে একটু সহযোগিতা করতে এবং মীর মদনকে যদি একটু সাহায্য করতে এবং তারা যদি নিষ্প্রাণের মতো যদি ওখানে দাঁড়িয়ে না থাকতো, তাহলে হয়তো মীর মদন তখন ইংরেজদেরকে পরাজয় বরণ করে নিতে অবশ্যই বাধ্য করতেন। তো যাই হোক, তারপর মীর মদন বীর বিক্রমে যখন যুদ্ধ করে যাচ্ছিলেন তখন হঠাৎ করে দুপুরবেলা বৃষ্টি নেমে আসলো এবং যখনই বৃষ্টি নেমে আসলো তখনই নবাব সিরাজউদ্দৌলার যে গোলা বারুদগুলো ছিল সব বৃষ্টির পানিতে ভিজে গেল। তবু এই বৃষ্টিতে গোলা বারুদগুলো ভিজে যাওয়ার পরও মীর মদন তার যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, সেখান থেকে তিনি বিন্দুমাত্র বিচলিত হন এবং তিনি বীর বিক্রমে তিনি যুদ্ধ করে যাচ্ছিলেন এবং হঠাৎ করে একটা ইংরেজদের একটা কামানের গোলা এসে মীর মদনকে আঘাত করে এবং মীর মদনের সেখানেই মৃত্যু ঘটে,
ঠিক আছে। এবং মীর মদনের যখন মৃত্যু ঘটলো, মীর মদনের মৃত্যু ঘটনার পরেও কিন্তু মোহনলাল কিন্তু যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মোহনলাল কিন্তু এই যে তখন এই যে বৃষ্টিতে কামান গোলাবার সব কিছু ভিজে গিয়েছে, এইগুলো দেখে মীর জাফর কিন্তু যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করছিল। কিন্তু এই মোহনলাল কিন্তু এই যুদ্ধ বিরতি থেকে বিপক্ষে তিনি অবস্থান করলেন এবং তিনি নবাব সিরাজউদ্দৌলাকে মানে ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন যে আমরা এখন জয়ের পথে, আমরা যদি আর কিছুক্ষণ যুদ্ধ চালিয়ে যেতে থাকি তাহলে আমরা ইংরেজদেরকে পরাজয় মেনে নিতে বাধ্য করতে পারবো। কিন্তু নবাব যেহেতু প্রধান একটু তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব ছিল এবং যার কারণে যে প্রধান সেনাপতি মীর জাফরের কথায় তিনি মেনে নিলেন এবং মীর জাফর আবার সেখানে তিনি পবিত্র কোরআন ছুঁয়ে মানে শপথ বাক্য পাঠ করার পরও তিনি কিন্তু বিশ্বাসঘাতক করেছেন এবং তিনি সেখানে যুদ্ধবিরতি করে তিনি তার সৈন্যবাহিনীকে নিয়ে শিবিরের ফেরার নির্দেশ দিলেন এবং এই যুদ্ধক্ষেত্র থেকে হঠাৎ করে যুদ্ধ বন্ধ করার নির্দেশ দেন এবং এই সুযোগটাই নিয়েছিল ইংরেজ বাহিনীরা এবং এই সুযোগে ইংরেজরা করলো কি নবাবকে আক্রমণ করে এবং ঠিক যুদ্ধের বিকেল 5টায় শেষ হয়ে যায়, যে এই যুদ্ধটা বিকেল 5টায় শেষ হয়ে যায় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে চলে আসে। এই যে যুদ্ধটা যে বিরতি করে দিল মীর জাফর এবং দেওয়ার পরেই তারা এই ইংরেজরা করলো কি নবাবের যে ছাউনি ছিল সেটা এসে তারা আক্রমণ করে এবং সেটাকে তারা অধিকার করে নেয় এবং ইংরেজদের পক্ষে মাত্র 7 জন ইউরোপিয়ান এবং 16 জন দেশীয় সৈন্য নিহত হয়েছিল। তখন কোনো উপায় না দেখে যখন নবাব সিরাজউদ্দৌলা যে তার আশ্রয়টা ছিল সেটা যখন তাদের পক্ষে চলে গেল এবং তারা অধিকার আসলো, তখন সিরাজউদ্দৌলা কোনো উপায় না দেখে তার রাজধানী রক্ষা করার জন্য তিনি করলেন কি 2000 সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ কিন্তু তাকে সাহায্য করেনি। তখন সিরাজউদ্দৌলা যে সহধর্মিণী ছিলেন বা স্ত্রী ছিল লুৎফুন্নেসা, তিনি এক ভৃত্য গোলাম হোসেনকে নিয়ে তিনি রাজধানী থেকে বের হয়ে স্থল পথে ভগবান গোলা পৌঁছে যান এবং সেখানেই থেকে নৌকাযোগে তারা পদ্মা এবং মহানন্দা মধ্য দিয়ে উত্তর অভিমুখে তারা যাত্রা করেন। এবং তার আশা ছিল যে পশ্চিমবঙ্গে নবাব সিরাজউদ্দৌলা মনে করেছিল যে তিনি যদি পশ্চিমবঙ্গে যদি পৌঁছাতে পারেন এবং তিনি ফরাসি সৈন্যদেরকে মাচিয়ার সহায়তায় পাটনা পর্যন্ত এবং রামানের কাছে পর্যন্ত সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীদের সহায়তাকে তিনি বাংলাটাকে তিনি রক্ষা করতে পারবেন এবং তিনি এই উদ্দেশ্য নিয়ে কিন্তু তিনি এগিয়েছে। কিন্তু যখন মীর জাফর রাজধানীতে পৌঁছে তখন নবাবকে খুঁজে না পেলে তিনি করলেন কি চতুর্দিকে লোক পাঠানো শুরু করে দিলেন এবং নবাবকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দিলেন এবং 1757 সালে 3রা জুলাই সিরাজউদ্দৌলা মহানন্দা নদীর স্রোত অতিক্রম করে এলেও তাতে জোয়ার ভাটার ফলে হঠাৎ করে জল কমে যায় এবং নাজিমপুরের মোহনায় এসে তার নৌকা চরে আটকে যায় এবং এই যে তার যখন আটকে যায় তখন সিরাজউদ্দৌলা ওই নৌকা থেকে নেমে খাবার সংগ্রহের জন্য তিনি একটা মসজিদে যান এবং আসেন এবং ওখানে অনেকেই নবাব সিরাজউদ্দৌলাকে চিনতে পেরেছিলেন এবং যার কারণেই ওই সময় তার মধ্যে একটা ফকির ছিলেন যে ফকির নবাবকে চিনে পেয়েছে এবং এই ফকিরকে নবাব সিরাজউদ্দৌলা একটা সময় তিনি শাস্তি প্রদান করেছেন এবং এই ফকির করলেন কি নবাবের অবস্থান সম্পর্কে মুর্শিদাবাদে তিনি খবর পাঠিয়ে দেন এবং পরে এই সময় তাকে বন্দী করা হয়। এই যে ফকিরকে নবাবের অবস্থানটা জানিয়ে দিলেন, এই ফকির করলেন কি ফকিরকে একদম শাস্তি স্বরূপ নবাব সিরাজউদ্দৌলা কিন্তু তার একটি কান কেটে নিয়েছে এবং সেই ফকির প্রতিশোধ স্বরূপ
এই নবাব সিরাজউদ্দৌলার অবস্থানটাকে জানিয়ে দেওয়া হয় এবং তাকে তখন সেখান থেকে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেওয়া হয়। এবং বন্দি করার সময় নবাব সিরাজউদ্দৌলার সাথে তার স্ত্রী লুৎফুন্নেছা ছিলেন এবং তার 4 বছর বয়সী যে কন্যা উম্মে হাজরা তার সঙ্গে ছিলেন। এবং এরপরের দিন অর্থাৎ 4 জুলাই, মতান্তরে 3 জুলাই, এখানে নিয়ে একটা মতবাদ রয়েছে যে কেউ বলে 4, কেউ বলে 3 জুলাই, এই মীর জাফরের আদেশে, ঠিক আছে, তার পুত্র মিলনের তত্ত্বাবধানে মোহাম্মদ বেগ নামে এক ঘাতক নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে। এবং কথিত আছে সিরাজের এই মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়ে পুরো শহরে ঘোরানো হয় এবং মুর্শিদাবাদের খোশবাগ নামক স্থানে আলিবর্দী খানের কবরের পাশে নবাব সিরাজউদ্দৌলাকে কবর দেওয়া হয়েছিল। তো এইভাবেই যে স্বাধীন বাংলার যে স্বাধীন সূর্য যেটা ছিল সেটা অস্তমিত হয়েছিল এবং সেখান থেকে ইংরেজদের হাতে কুক্ষিগত হয়। এবং এই যে আমাদের যে দেশীয় কিছু কুচক্রী মহল এবং দেশীয় কিছু বিশ্বাসঘাতকতার কারণে তাদের এই নবাব সিরাজউদ্দৌলার এই পরাজয়টা মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তো এখন আসো যে নবাব সিরাজউদ্দৌলা এই যে পরাজয়ের কারণটা কী ছিল আমাদের, এখন আমরা আলোচনা করি নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ সম্পর্কে। রাজনৈতিক অদূরদর্শিতা, সেটা আমরা প্রথম থেকে বুঝতে পেরেছিলাম যে নবাব সিরাজউদ্দৌলা তার যে একটা রাজনৈতিক অদূরদর্শিতার অভাব রয়েছে এবং তিনি অত্যন্ত অল্প বয়সে তিনি যখন সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন এবং তিনি বিভিন্ন আরামপ্রমোদ অবস্থায় ছিলেন এবং তিনি তার মধ্যে এই রাজনৈতিক দূরদর্শিতার ব্যাপক ঘাটতি ছিল, যার কারণেই এই যে স্বাধীন সূর্য অস্তমিত হয়েছিল, এই তিনি সিরাজের যে তার প্রতিপক্ষ ক্লাইভের অপেক্ষা তার রাজনৈতিক জ্ঞান, কূটনৈতিক প্রজ্ঞা এবং সামরিক নীতি অদক্ষ তিনি ছিলেন এবং যার ফলে তিনি রবার্ট ক্লাইভের নিকট তিনি পরাজিত হয়েছেন। এবং তার যে এই যে বিচক্ষণতা এবং তার রাজনৈতিক অদূরদর্শিতা, এটাই তার পরাজয়ের অন্যতম কারণ হিসাবে মনে করা হয়। দ্বিতীয় হচ্ছে চারিত্রিক দৃঢ়তার অভাব। তিনি মাতামহের যে এবং জগৎ রাজবল্লভ প্রমুখ না, তিনি মাতামহের অত্যাধিক স্নেহ এবং প্রাচুর্যের মধ্যে লালিত পালিত হয়। সিরাজের চারিত্রিক যে কঠোরতা এবং দৃঢ়তার অভাব ছিল, যে তিনি সব সময় একটা স্নেহের মধ্যে এবং আরামপ্রিয়ভাবে জীবনযাপন করেছিলেন এবং এত আরামপ্রিয় জীবনযাপন করার ফলে তার মধ্যে যে একটা চারিত্রিক কঠোরতা এবং দৃঢ়তা তৈরি হবে এটা কিন্তু হয়নি। এবং যার কারণেই এবং এই সব কারণেই তিনি করেছিলেন কি, এই যে বিশ্বাসঘাতক যে কুচক্র মহল, ষড়যন্ত্রকারী যারা ছিলেন তাদের সম্পর্কে তিনি বারবার জানা সত্ত্বেও, তথ্য পাওয়ার পরেও তিনি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদেরকে কোনো প্রকার শাস্তি প্রদান করতে তিনি পারেননি। এবং এই সব কারণেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল। আরেকটা ছিল দুর্বল চিত্তের। মীর জাফর, উমিচাঁদ, জগৎ রাজা প্রমুখ নেতৃবৃন্দকে সহজনকতা জানা সত্ত্বেও নবাব তাদেরকে একাধিকবার ক্ষমা প্রদর্শন করেছেন। এবং এই যে মীর জাফর যে বিশ্বাসঘাতকতা করছে তারপরও সে কি তাকে সাহস করে যে তাকে ধরবে, তিনি বিদ্রোহের সুযোগ নিয়ে কি করলেন, তাকে ছেড়ে দিচ্ছেন এবং তিনি ভয় পাচ্ছেন যে ধরলে কি হবে না হবে, হয়তোবা কোনো বিদ্রোহের সূচনা ঘটবে। এই যে তার মধ্যে যে একটা রাজনৈতিক বিচক্ষণতার অভাব। দ্বিতীয়ত এই যে রাজবল্লভ যখন অর্থ করে নিয়ে তার পুত্র কৃষ্ণদাসকে কলকাতা ইংরেজদের কাছে প্রেরণ করলো, তারপরও এদেরকে নবাব সিরাজউদ্দৌলা বারংবার তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন এবং তাদেরকে কোনো প্রকার শাস্তির আওতায় আনেনি, যার কারণে এই রাজদণ্ড যারা ব্যক্তিবর্গ ছিলেন তারা বারবার দেশদ্রোহিতা করতে তারা কিন্তু ভয় পাচ্ছিল না। এবং তারা যদি একজনকে তিনি যদি কঠোর একটা শাস্তি প্রদান করতে পারতেন তাহলে তাকে কিন্তু এই যে পরাজয়টা
গ্লানি তাকে বহন করতে হতো না, এবং তাকে কিন্তু এবং অন্য কেউ পরবর্তীকালে এরকম দেশদ্রোহিতা হওয়ার কোনো সাহস পেত না। কিন্তু তিনি তা না করে কী করতেন, এইসব দেশদ্রোহীদেরকে তিনি জানার পরেও তার দুর্বল চিত্তের কারণে তিনি তাদেরকে বারবার ক্ষমা করে দিয়েছেন, এবং তারা এবং এই ক্ষমা করে দেওয়ার কারণে তারা এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার নওয়াব সিরাজউদ্দৌলার পতনকে তারা সুনিশ্চিত করেছিল। আরেকটি কারণ হচ্ছে উপস্থিত জ্ঞানের অভাব। এটা যেটা যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন, সে বিষয়টাতে নবাব সিরাজউদ্দৌলা কিন্তু একটা ঘাটতি ছিল, যার কারণেই এই যে যুদ্ধের সময় যে কিছু উপস্থিত কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, এইগুলো কিন্তু তিনি নিতে পারেননি, এবং যার কারণেই কিন্তু তিনি তার পতনটাকে ত্বরান্বিত হয়েছিল। তিনি যখন মোহনলাল, তারপরে মীর মদন যখন বীর বিক্রমে যুদ্ধ করছিল, তারা যখন নিশ্চিত জয়ের পথে, এবং ইংরেজ সৈন্যদেরকে একদম পর্যদুস্ত করে ফেলেছিল, এটা কিন্তু তিনি জানার পরেও তিনি কি করেছিলেন, তিনি তাদের কথা না শুনে তিনি করলেন কি, যে বিশ্বাসঘাতক মীর জাফরকে তিনি বিশ্বাস করেছে, এবং তিনি কি করলেন, যুদ্ধকে বিরতি তিনি ঘোষণা করে দিলেন। এই যে যুদ্ধবিরতি ঘোষণা করা দেওয়ার ফলে ইংরেজরা কী পেল, তারা একটা সময় পেল এবং নবাবকে আক্রমণ করার একটা সুযোগ পেল, এবং যার কারণে এই নবাবকে পরাজয় তাকে বরণ করতে হলো। এবং এই সব বিষয়গুলো ছিল তার সমন্বিত অপরিপক্কতারই কি পরিচয় বহন করে, যা তার এই সব বিষয়গুলাই ছিল তার পতনের একটা অনিবার্য কারণ। এখন এই যে পলাশের যুদ্ধ হলো, এই পলাশের যুদ্ধের ফলাফলটা কী ছিল, এই ফলাফল সম্পর্কে আমরা একটু জেনে নিই। আমরা এই যুদ্ধের ফলাফল তো আমরা জেনে গেছি। আমরা প্রত্যক্ষ ফলাফল কি, এই যুদ্ধের ফলাফল হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে যখন পরাজিত হলো, এবং এই যে বাংলার স্বাধীন বাংলার সূর্য অস্তমিত হলো, এবং আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হলো, এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি তারা বণিক থেকে ধীরে ধীরে শাসকের রূপে পরিণত হলো। এবং এই যে প্রথমত কারণ ছিল কিং মেকার, এই যুদ্ধের ফলে ইংরেজ কোম্পানি কি হলো, কার্যত তারা বাংলার নবাবী শাসনের পরোক্ষ পরিচালকে পরিণত হলো। তারা কিন্তু এই যে বাংলায় মীর জাফরকে, নওয়াব সিরাজউদ্দৌলা বা মীর জাফরকে সিংহাসনে অধিষ্ঠিত করা হয়েছিল, এবং এই জন্য মীর জাফরকে প্রচুর পরিমাণ অর্থ দেওয়া হয়েছে, এবং এই যে ইংরেজ দ্বারা করতো কি, তাদের মনোনীত ব্যক্তিকে সিংহাসনে অধিষ্ঠিত করতে, এবং তাদের যে দাবি দাওয়াগুলো ছিল তা সেখান থেকে আদায় করে নিত, এবং সেই ব্যক্তি যদি কোনো কারণে যদি তার বিপক্ষে চলে যেত, তাহলে সেখান থেকে তাকে সরায় এবং অন্য আরেকজনকে তারা সেখানে সিংহাসনে অধিষ্ঠিত করত। যেমন মীর জাফরকে যখন নওয়াব সিরাজউদ্দৌলা পতনের পরে মীর জাফরকে যখন সিংহাসনে বসানো হলো, বসানোর পরে যখন মীর জাফরের কাছ থেকে তাদের সমস্ত সুযোগ সুবিধা নেওয়া শেষ হয়ে গেল, তখন মীর জাফরের যে জামাতা মীর কাসেম, তাকে সিংহাসনে বসানো হয়েছিল। কিন্তু মীর কাসেম কিন্তু একজন স্বাধীন চেতনা নবাব ছিলেন, এবং যার কারণে তাদের সাথে যখন মনোমালিন্য হলো, মীর জাফর কিন্তু পুনরায় তাদেরকে এই পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য তিনি যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটা হচ্ছে কি বক্সারের যুদ্ধ। তো আমরা এই বিষয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো যাই হোক, তো এইসব কারণে ইংরেজরা কী করলো, তার একটা নিজেদেরকে পরোক্ষ পরিচালক বা শাসক হিসেবে পরিণত হয়ে গেল এদেশে। দ্বিতীয় ফলাফল হচ্ছে পলাশির লুণ্ঠন। লুণ্ঠন মানে কি, মীর জাফরকে সিংহাসনে বসিয়ে উপঢৌকন বাবদ, এই যে আমাদের এখানে একটা ব্যাপার ছিল যে সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পরেই তাদেরকে প্রচুর পরিমাণ অর্থ উপঢৌকন দিতে হবে। তো যেহেতু নবাব সিরাজউদ্দৌলাকে মীর জাফরকে সিংহাসনে বসাইছিল কে, ইংরেজরা নবাবকে পরাজিত করার পরে, এবং এই কারণেই বিনিময়ে মীর জাফর ইংরেজদেরকে প্রচুর পরিমাণ অর্থ হিসাবে উপহার সামগ্রী তাদেরকে দিতে হয়েছিল। এবং এই যে
মির্জাফর ইংরেজদেরকে এতগুলো অর্থ সামগ্রী দিল, এটাই ইতিহাসে পলাশীর লুণ্ঠন নামে পরিচিত। তৃতীয় কারণ ছিল, ফলাফলটা ছিল যে অন্য অঞ্চলের আধিপত্য। এই পলাশের সাফল্যের সামনে রেখে ইংরেজরা কী করলো, কোম্পানি ভারতের অন্যান্য যে অঞ্চল আছে ওই অঞ্চলেও তাদের আধিপত্য প্রসারের স্বপ্ন দেখতে শুরু করলো। কারণ তারা যেহেতু এই কলিকাতায় এবং মুর্শিদাবাদে তারা যে ষড়যন্ত্রটা শুরু করেছিল, সেই ষড়যন্ত্রে তারা কিন্তু সফলতা আদায় করেছিল এবং সেখানে যথেষ্ট তারা সফলকাম হয়েছিল। এবং যেহেতু তারা সেখানে একটা সফলকাম হয়ে গেল এবং এই সফলকাম হওয়ার কারণে তারা করলো কি, তারা নিজেদেরকে অন্য অঞ্চলেও কিভাবে তাদের আধিপত্য বিস্তার করা যায় এবং আধিপত্য বিস্তারের জন্য তারা মনোনিবেশ করতে, এবং যেহেতু তারা এখান থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন শুরু করলো এবং বিভিন্ন প্রকার উপঢৌকন, বিভিন্ন বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করতো, এইসবগুলো থেকেই তারা করলো কি অন্যান্য অঞ্চলেও তারা আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে দিল। এখন আসো যে ফরাসিদের বিতরণ, অর্থাৎ এই যে তারা এই যে ভারতবর্ষে একচেটিয়া বাণিজ্য করার জন্য এবং একচেটিয়া ব্যবসা করার জন্য তারা করলো কি, ফরাসিদেরকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্র শুরু করলো এবং তারা করলো কি শেষ পর্যন্ত এই ফরাসিদেরকে বাংলা থেকে বিতাড়িত করেছিল। এবং বাংলার অর্থ কাজে লাগে তারা দাক্ষিণাত্য ফরাসিদের বিরুদ্ধে তারা যুদ্ধ করে সেখানে তারা জয়ী হয়েছিল। শূন্যতা এবং জটিলতা, এই যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে বাংলার রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে এক ভয়াবহ শূন্যতা এবং জটিলতার সৃষ্টি হয়েছিল। কারণ এই যুদ্ধে যখন নবাবের পরাজয় হলো তখন বাংলার রাজনৈতিকভাবে কি এবং প্রশাসনিক ক্ষেত্রে শূন্যতা তো একজন মাথার উপরে কি আমরা নিজেদের কেউ থাকলো না, যা ছিল এখন আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়লাম এবং যার কারণেই আমরা মধ্যে শূন্যতা এবং জটিলতার আমরা আভাস পাচ্ছিলাম। বাণিজ্যে একচেটিয়া প্রাধান্য, এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের মূল উদ্দেশ্য কী ছিল, এদেশে বাণিজ্য করতে। তারা বাণিজ্যে যখন সফলতা অর্জন করতে পারছিল না তখন তাদের চিন্তাটাকে কী করছিল, তারা এই রাজনৈতিকভাবে তারা প্রসারিত করছিল এবং সেখানেও কিন্তু তারা সফলকাম হয়েছে। এবং যখন তারা রাজনৈতিকভাবে সফলকাম হলো তখন তারা করলো কি এই দেশের এবং ফরাসিদেরকে এই বাংলা থেকে তারা কি করলো, বিতাড়িত করলো, করে এদেশে একচেটিয়া প্রাধান্য ব্যবসা বাণিজ্য তারা প্রাধান্য বিস্তার করার চেষ্টা করলো। কারণ তারা তো যখন মুর্শিদ কুলি খান এবং মুঘল সম্রাট ফখরে শিয়ার কাছ থেকে বিভিন্ন বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করেছিল, আলীবর্দী খানও কিন্তু তাদেরকে অনেকগুলো বাণিজ্যের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা প্রদান করেছিল। কিন্তু এত কিছু প্রদান করা সত্ত্বেও তারা কিন্তু এদেশের দুর্গ নির্মাণ করতে দেয়নি, দস্তকের ব্যবহার থাকলেও তাদেরকে সঠিকভাবে দস্তকের অপব্যবহার করতে দেয়নি। কিন্তু যখন তারা এই পলাশীর যুদ্ধে জয়লাভ করার ফলে তারা কিন্তু এই বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার, এই দস্তকের অপব্যবহার, এগুলো কিন্তু তারা ব্যাপকভাবে শুরু করলো এবং ফলে এই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্য স্থাপিত হলো। পলাশীর যুদ্ধে পরাজয়ের ফলে আরেকটি ফলাফল হচ্ছে দেশীয় বাণিজ্য ধ্বংস হয়েছিল। যে আমাদের যে দেশীয় যে শিল্পগুলো ছিল সেগুলো কি একেবারে ধ্বংস হয়ে পড়েছিল। কেননা যে এই যে নবাব এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওদের যে পণ্যগুলো এদেশে যখন বাণিজ্য করা শুরু করলো এবং তারা ব্যাপকভাবে প্রসারিত করা শুরু করলো, যা তখন আমাদের যে দেশীয় যে পণ্য সামগ্রীগুলো ছিল সেগুলোর কিন্তু বাজার সংকুচিত হয়ে আসলো এবং ধীরে ধীরে এগুলো একেবারে ধ্বংস হয়ে পড়েছিল।
এবং এর পলাশীর যুদ্ধে আরেকটা ফল হয়েছিল, নবজাগরণের সূচনা হয়েছিল। এবং এই পলাশী যুদ্ধের পরে আমাদের একটা নবজাগরণের সূচনা হয়েছিল, যে পাশ্চাত্য শিক্ষার প্রচার শুরু হয়েছিল, এবং এর যে প্রভাব সেটা কিন্তু প্রসার করতে শুরু করেছিল। এবং আইন শাসন ধারণা, আইনের যে শাসন সেটা সম্পর্কে ধারণা প্রবর্তন হলো, এবং ফলে এই যে ভারতীয় বাংলার মানুষের মধ্যে সমাজ এবং সভ্যতার মধ্যে একটা নবজাগরণের সূচনা ঘটেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার আমরা কি জানলাম? পলাশী যুদ্ধের যে সম্পর্কে আমরা জানলাম, পলাশী যুদ্ধের নবাবের পরাজয়ের কারণ সেটা আমরা জানতে পারলাম, এবং এর ফলাফলটা কী ছিল সে সম্পর্কে আমরা জেনে নিলাম। তো এখন আমরা জানি যে পলাশীর যুদ্ধে যে বিশ্বাসঘাতকতা যারা করেছিলেন তাদের শেষ পরিণতিটা কী হয়েছিল। যে বিশ্বাসঘাতকতা করে মীর জাফর তিনি কী করেছেন, এই বাংলার মসনদে আহরণ করেছেন, কিন্তু তিনি বাংলা মসনদে আহরণ করে তিনি কিন্তু সেখানে দীর্ঘ সময় শাসন করতে পারেননি। কারণ যখন ইংরেজরা মনে করেছিল যে তাদের কাছ থেকে মীর জাফরের কাছ থেকে তাদের সমস্ত সুযোগ সুবিধা আদায় করা শেষ হয়ে গিয়েছে, তখন কিন্তু মীর জাফরকে ক্ষমতা থেকে সরায়ে তার জামাই মীর কাসেমকে সেখানে বসানো হয়েছিল। কিন্তু এই যে মীর জাফর পবিত্র কোরআন ছুঁয়ে যখন তিনি শপথ করেছিলেন যে তার শরীরে এক বিন্দুমাত্র রক্ত থাকা সত্ত্বেও তিনি এই বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ হতে দিবেন না, কিন্তু তিনি তারপরও কিন্তু তিনি ষড়যন্ত্র করে এই বাংলার স্বাধীনতাকে তিনি অস্তমিত করেছিলেন, এবং যার কারণে আল্লাহ তাকে এই তার জীবদ্দশায় তাকে কুষ্ঠরোগে হয়ে তার মৃত্যু হয়েছিল। দ্বিতীয়ত লর্ড ক্লাইভ নিজের হাতেই তিনি খুর চালিয়ে নিজে আত্মহত্যা করেছিলেন, এবং বুড়িগঙ্গা জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল ঘসেটি বেগমকে। এই যে আলীবর্দী খাঁর যে তিনটে কন্যা ছিল, তিনজন কন্যা ছিল, এই তিন কন্যা সন্তানের তিনজনের স্বামী কিন্তু আলীবর্দী খাঁর জীবদ্দশায় কিন্তু মৃত্যু হয়েছিল। এটা কিন্তু খুবই একটা আলীবর্দী খাঁর জন্য কষ্টদায়ক, জীবদ্দশায় কিন্তু তাকে মৃত্যু হয়েছিল। এবং মীর জাফরের ছেলে মিরনের মৃত্যু হয়েছিল ইংরেজদের নির্দেশেই। এই মীর জাফরের যে ছেলে ছিল মিরন, এবং এই মিরনের মৃত্যু হয়েছিল কিন্তু ইংরেজদের নির্দেশে। এবং সিরাজের হত্যাকারী মোহাম্মদী বেগ পাগল হয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল, এবং জগৎ শেঠকে অচ্যুত দুর্গা শিখর থেকে গঙ্গার গর্ভে নিক্ষেপ করে হত্যা করা হয়েছিল। এবং মীর কাসেম অত্যন্ত হীন অবস্থায় প্রতাপ অজ্ঞাতবাসের শেষে নিকৃষ্টভাবে মৃত্যুবরণ করেন। মোট কথা যে এই যে যারা বিশ্বাসঘাতকতা করেছিল এবং সকলের মৃত্যু অত্যন্ত করুণভাবে হয়েছিল, এবং তাদের একজনেরও কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি, এবং অত্যন্ত কেউ আত্মহত্যা করেছিল, কাউকে হত্যা করা হয়েছিল, এইভাবে অপঘাতে সকলেরই কিন্তু মৃত্যু হয়েছিল। এদের শেষ পরিণতিটা ছিল অত্যন্ত করুণ এবং মর্মান্তিক ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটু মূল্যায়ন করি, যে আমরা যে আলোচনাটা করলাম এই আলোচনার মূল্যায়নটা করি। আচ্ছা, তোমরা বলো তো দেখি যে পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন নদীর তীরে? হ্যাঁ, ভাগীরথী নদীর তীরে। দ্বিতীয় প্রশ্ন, পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1757 সালে। নবাব কোন নদী অতিক্রম করে পলায়ন করেছিলেন? মহানন্দা নদী অতিক্রম করে তিনি পলায়ন করেছিলেন। নবাবকে হত্যা করেছিল কে? আমরা একটু আগে তার নাম বললাম, মোহাম্মদী বেগ। ইনি কী করেছিল? পাগল হয়ে কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তো এখন তোমাদের জন্য বাড়ির যে কাজ থাকবে সেটা হচ্ছে পলাশীর যুদ্ধের যে ফলাফল
পলাশির যুদ্ধে যে ঘটনা আছে সেটা তোমরা অবশ্যই ব্যাখ্যা করবে এবং পলাশির যুদ্ধে ফলাফল সমূহ কি সেটা তোমরা অবশ্যই লিখে আনবে এবং আমাদের কলেজ যখন খুলবে তখন তোমরা এটা আমাদেরকে দেখাবে। এবং আমাদের কলেজের বাইরে যদি অন্য কোনো শিক্ষার্থী যদি আমার এই আলোচনা শুনে থাকো, তাহলে তোমরা তোমাদের শিক্ষক মহোদয়দেরকে তোমাদের এই বাড়ির কাজটি দেখাবে। ওকে, তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সরকারের দেওয়া যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেগুলো মনে চলো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।